আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বৃত্ত। তো প্রথমেই আমরা আহ, জানবো যে বৃত্ত সম্পর্কে যে ধারণা আছে এটা যদি আমরা জানি তাহলে এটা কোথায় কাজে লাগবে। এই বৃত্ত এটা কাজে লাগবে হচ্ছে প্রথমত বৃত্ত এটা হচ্ছে জ্যামিতির একটা অংশ, এটা কাজে লাগবে প্রকৌশল বিদ্যায়, তারপরে কাজে লাগবে জ্যোতির্বিদ্যায়, তারপরে কাজে লাগবে হচ্ছে বিজ্ঞানের উচ্চতর কোনো গবেষণায় এই বৃত্ত সম্পর্কে আলোচনা কাজে লাগবে। প্রথমে আমরা জানবো বৃত্ত কাকে বলে। আমরা জানি বৃত্ত হচ্ছে, যদি মনে করে এটা একটা বিন্দু এ, এই বিন্দু থেকে এখানে একটা বিন্দু আছে পি, এই পি বিন্দুর সঞ্চার পথ যদি এমন হয়, সাউন্ড আসতেছে এখনো? এখনো সাউন্ড আসতেছে? বাসা থেকে অনলাইন ক্লাস করলে এরকম একটু সাউন্ড হবে। আমরা বলবো এই পি বিন্দুর সঞ্চার পথ একটা বৃত্ত। পি বিন্দুর সঞ্চার পথ একটা বৃত্ত। যখন পি বিন্দুটা অন্য আরেকটা বিন্দু থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে চলে, তখন এই পি বিন্দুর সঞ্চার পথকে বলা হয় বৃত্ত। কখন বৃত্ত বলা হবে? যখন পি বিন্দু এই নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, মনে করো আর, এই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যখন চলে, তখন এই পি বিন্দুর চলার পথকে বলা হয় বৃত্ত। বুঝতে পারছো কি? যখন কোনো একটা বিন্দু অপর কোনো বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে, তখন ওই বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে। অর্থাৎ পি বিন্দুটা যদি এ বিন্দু থেকে সব সময় আর দূরত্ব বজায় রেখে চলে, তাহলে পি বিন্দুর চলার পথকে বলা হবে বৃত্ত। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা ধরে নেই যে এ বিন্দুটা একটা নির্দিষ্ট কোনো বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে, আর পি যে কোনো বিন্দু, পি দ্বারা আমরা এই বৃত্তের উপরের যে কোনো বিন্দুকে বুঝাবো, তাই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই লিখেছি। আমরা জানি এক্স এবং ওয়াই হচ্ছে চলক, এগুলোর মান পরিবর্তন হয়। এক্স আর ওয়াই এর মান যদি পরিবর্তন হয়, তাহলে তারা এই বৃত্তের উপরে যে কোনো বিন্দুকে নির্দেশ করবে। তাহলে এখন বলো, পি থেকে এ বিন্দুর দূরত্ব কত হবে? পি এ, এটার দূরত্ব আমরা বলেছি আর, অর্থাৎ পি থেকে এর দূরত্ব হচ্ছে আর। তাহলে পি থেকে এর দূরত্ব বের করার সূত্র কি? রুট ওভার এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে আর। পি থেকে আর এর দূরত্ব বের করার সূত্র রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কয়ার, তাই লিখেছি এক্স মাইনাস এইচ হোল স্কয়ার, প্লাস হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কয়ার বা ওয়াই মাইনাস কে হোল স্কয়ার। এই দূরত্বটার সমান হলো আর, বৃত্তের ব্যাসার্ধের সমান। এতটুকু কি তোমরা বুঝতে পেরেছ? হ্যালো, এতটুকু বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে তাহলে আমরা দুই পাশে বর্গ করে দিই। তাহলে আমরা পাবো x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে আর স্কয়ার। বর্গ করার কারণে এই পাশে রুট চলে গেছে, এই পাশে আর এর উপরে স্কয়ার হয়েছে। এই যে সমীকরণটা পেলাম, এটাকে বলা হয় বৃত্তের আদর্শ সমীকরণ। বৃত্তের আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ কেন আদর্শ সমীকরণ কেন বলা হয়? আদর্শ সমীকরণ বলা হয় এই কারণে, এই সমীকরণের চেহারা দেখেই আমরা বলে দিতে পারি এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কত এবং ব্যাসার্ধ কত। এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে,
এবং ব্যাসার্ধ হচ্ছে আর। কেন? এই যে আমরা এখানেই তো ধরে নিয়েছি কেন্দ্র হচ্ছে h, k এবং ব্যাসার্ধ হচ্ছে r। এই জন্য এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এই যে h, k এবং ব্যাসার্ধ হচ্ছে r। যেহেতু বৃত্তের সমীকরণ দেখেই বলে দেওয়া যায় যে কেন্দ্র কত এবং ব্যাসার্ধ কত, এই জন্য এই সমীকরণকে বলা হয় আদর্শ সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণ। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমি যদি এটা বলি, যদি x এর ভ্যালুটা যদি h, k বিন্দুকে আমরা কেন্দ্র ধরেছি, এই h, k এর জায়গায় যদি 0 0 থাকে, অর্থাৎ এই বিন্দুটা যদি h, k না হয়ে এই বিন্দুটা যদি 0 0 হয়, তখন বৃত্তের সমীকরণটা কেমন হবে? তাহলে বৃত্তের সমীকরণ হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল r স্কয়ার। আমরা জাস্ট এই সমীকরণে h এর জায়গায় 0 বসালাম, তাহলে থাকবে শুধু x স্কয়ার। y এর জায়গায় k এর জায়গায়ও 0 বসালাম, তাহলে এটা হবে প্লাস y স্কয়ার ইকুয়াল হলো r স্কয়ার। তাহলে এইটা কিসের সমীকরণ? এটাও একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের কেমন সমীকরণ? আদর্শ সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0 0। কেন্দ্র হচ্ছে 0 0 বা মূল বিন্দু। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আগের মতো, ব্যাসার্ধ হচ্ছে r। যখন আমরা h কে এটার জায়গায় 0 0 বসালাম, তখন আমরা বৃত্তের সমীকরণ পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার। তাহলে এই বৃত্তের সমীকরণে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে r। এটাও বৃত্তের একটা আদর্শ সমীকরণ যার কেন্দ্র 0 0, আর এটা বৃত্তের একটা আদর্শ সমীকরণ যার কেন্দ্র h, k। এতটুকু কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা জানবো এই সমীকরণটাকে যদি একটু মডিফাই করে লেখা হয়। এই যে সমীকরণটা আছে বৃত্তের আদর্শ সমীকরণ, এটাই মেইনলি আদর্শ সমীকরণ। হ্যাঁ, আমরা তো এই সমীকরণেই h আর k এর জায়গায় 0 বসায় এটা পাইছি, তাই এটাই মেইনলি আদর্শ সমীকরণ। এই সমীকরণটাকে একটু মডিফাই করলে এমন হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এই সমীকরণটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। আচ্ছা, এটাকে বৃত্তের সাধারণ সমীকরণ কেন বলা হয়? বলা হয় এই জন্য, এই সমীকরণটাকেই নরমালি বিভিন্ন জায়গায় দেখা যায়। অর্থাৎ তুমি বিভিন্ন অঙ্কের মধ্যে, বিভিন্ন প্রশ্নের মধ্যে এই রকম সমীকরণটাই দেখবা। এই সমীকরণ দেখেই বুঝবা যে এটা হলো একটা বৃত্তের সমীকরণ। তো এই সমীকরণটাকে কেন সাধারণ বলা হয়? যে নরমালি এটা দেখা যায় বিভিন্ন জায়গায়, কিন্তু এটা থেকে খুব সহজে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করা যায় না। একটু ঝামেলা, বাট বের করা যায়, একটু ঝামেলা। বাট এই সমীকরণ দেখেই বলে দেওয়া যায় কেন্দ্র আর ব্যাসার্ধ কত, বাট এটা দেখেই বলে দেওয়া যায় না। তো একটা ব্যাপার লক্ষ্য করো, এই যে বৃত্তের আমি তিনটা সমীকরণ লিখেছি, এই একটা, এই একটা, এই একটা। এই তিনটা সমীকরণের মিল হচ্ছে প্রত্যেকটা সমীকরণের মধ্যে x স্কয়ার আছে, y স্কয়ার আছে। প্রত্যেকটা সমীকরণে x স্কয়ার এবং y স্কয়ার আছে। দুই নম্বর হচ্ছে x স্কয়ার y স্কয়ার এর সহগ সমান। মানে কি? মানে হলো, দেখো এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 1, এখানে y স্কয়ারের সহগ 1। বাট এখানে যদি x স্কয়ারের সাথে 2 থাকতে পারে, বাট y এর সাথেও, y স্কয়ারের সাথেও তাহলে 2 থাকবে। অর্থাৎ x স্কয়ারের সাথে যা থাকবে y স্কয়ারের সাথে ঠিক তাই থাকবে। তাহলে সেটা বৃত্তের সমীকরণ হবে। আর যদি x স্কয়ার y স্কয়ারের সহগ সমান না হয়, তাহলে সেটা বৃত্ত না, সেটা অন্য কিছু। এইজন্য x স্কয়ার y স্কয়ারের সহগ সমান হবে। আর 3 নম্বর শর্তটা হচ্ছে কি, xy থাকবে না। দেখো এমন কোন পদ কি আছে যেখানে x y আছে, x আলাদা y আলাদা, x y নাই, কোথাও নাই, x y নাই। বৃত্তের সমীকরণে x y থাকবে না, x স্কয়ার y স্কয়ার থাকবে এবং তাদের সহগ সমান হবে। এই তিনটা যে আমি শর্ত বলেছি, এটা এমসিকিউ তে আসতে পারে, সেজন্য আমি লিখেছি। তোমরা কি এই তিনটা শর্ত বুঝতে পেরেছো? হ্যালো?
বৃত্তের সমীকরণের শর্ত কি বুঝতে পেরেছ? আচ্ছা, পূর্ণ কথা বললো মাঝে মাঝে। আচ্ছা, বৃত্তের সাধারণ সমীকরণ যেহেতু সাধারণভাবে সব জায়গায় দেখা যায়, তাই সাধারণ সমীকরণ নিয়েই আমাদের বেশি মাথা ব্যথা থাকতে হবে। এটা যদি বৃত্তের সাধারণ সমীকরণ হয় তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ। তার মানে এখানে জি এর মান যেটা তার সামনে একটা মাইনাস, কমা এফ এর মান যেটা তার সামনে একটা মাইনাস। তাহলে এটাই হবে সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। ব্যাসার্ধ কত হবে বৃত্তটার? ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এটা হলো বৃত্তের মানে সমীকরণ যদি এই রকম দেওয়া থাকে তখন ব্যাসার্ধ বের করার ফর্মুলা হলো রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, আর কেন্দ্র বের করার ফর্মুলা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। এতটুকু কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে একটু স্ক্রিনশট রাখো, এখন আমি মুছে আর দুই একটা সূত্র লিখবো, তারপরে আমরা অঙ্কে চলে যাব। স্ক্রিনশট রাখা হয়েছে? ওকে। আচ্ছা দেখো, এটা যদি বৃত্তের সাধারণ সমীকরণ হয়, এখন আমরা বলবো এই সাধারণ সমীকরণটা যদি বৃত্তের মূল বিন্দু দিয়ে যায়, মনে করো এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হলো মূল বিন্দু। বৃত্তটা যদি এই বিন্দু দিয়ে যায়, আচ্ছা মনে করো এটা হলো মূল বিন্দু, বৃত্তটা যদি এইরকম হয়, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যদি যায়, যদিও এটা বৃত্ত হয় নাই, কেমন দেখা যাচ্ছে। আচ্ছা যা হইছে হইছে, মনে করো এটা একটা বৃত্ত, এটা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে আমরা জানি কোন রেখা, সেটা সরল রেখা হোক আর বক্ররেখা হোক, যদি কোনো বিন্দু দিয়ে যায় সেই বিন্দুটাকে ওই সমীকরণে বসিয়ে দেওয়া যায়। তাহলে এই সমীকরণে x এর জায়গায় 0 আর y এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে c এর মান 0 হবে। তাহলে আমরা বলি বৃত্তটি মূল বিন্দুগামী হলে, এক নম্বর বৃত্তটি মূল বিন্দুগামী হলে, বৃত্তটি মূল বিন্দু গামী হলে c এর মান 0 হয়। ব্যাস মুখস্থ রাখবো, কেন অঙ্কে তো কাজে লাগবেই, এমসিকিউ তেও কাজে লাগতে পারে। কোন একটা বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায়, সাধারণ সমীকরণ হোক আর যেই সমীকরণই হোক, সেটা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে সি এর মান হবে 0। এতটুকু কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আরেকটা ফর্মুলা আমরা জানবো। মনে করো একটা বৃত্ত এই রকম, যে বৃত্তটা এক্স অক্ষকে এভাবে ছেদ করছে, তাহলে এক্স অক্ষ থেকে কতটুকু, ওকে। আর প্রিয়া, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো প্রিয়া, শুনতে পাচ্ছ? আচ্ছা দেখো, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে এরকম ছেদ করে, তাহলে এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ খণ্ডিত করবে, যে পরিমাণ অংশকে সে খণ্ডিত করবে, সেই অংশটার দৈর্ঘ্য কত? এক্স অক্ষকে খণ্ডিত করে এই বৃত্তটা, তো যেই অংশ খণ্ডিত করে তার দৈর্ঘ্য কত? তাহলে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√g²-c। এটা মুখস্থ করে রাখবা। এটা কিভাবে আসলো এটার প্রমাণও বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমার যদি খুব বেশি ইচ্ছা আগ্রহ থাকে দেখে নিতে পারো। জাস্ট এভাবে মনে রাখতে পারো। ওয়ালাইকুম আসসালাম, দেরি কেন প্রিয়া? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে একটু আগে শুরু করছে। আচ্ছা, এটা যদি একটা বৃত্তের সাধারণ সমীকরণ হয়, এই বৃত্তটা যদি, এই বৃত্তটা যদি এক্স অক্ষকে ছেদ করে, মনে করো বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করলো, তাহলে এক্স অক্ষ থেকে সে একটা জ্যা খণ্ডন করে নিবে, কেটে নিবে। এই বৃত্তটা যদি এক্স অক্ষকে ছেদ করে, তাহলে এক্স অক্ষ থেকে একটা জ্যা কেটে নিবে।
বৃত্তের জ্যা কাকে বলে? বৃত্তের উপরের যে কোনো দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে জ্যা বলে। তো এটা একটা সরলরেখা, এটা একটা জ্যা, এই জ্যা কেটে নেবে। জ্যার দৈর্ঘ্য কত? জ্যার দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে এক্স অক্ষ থেকে খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য 2√g² - c। দেখো এই যে x এর সাথে g আছে, এভাবে মনে রাখবা x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2√g²-c। আবার বৃত্তটা যদি y অক্ষকেও খণ্ডিত করে, যদি বৃত্তটা y অক্ষকে খণ্ডিত করে, তাহলে y অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2√f²-c। তার মানে বৃত্তটা যদি y অক্ষ থেকেও বৃত্তটা খণ্ডিত করে, তাহলে y অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য হবে 2√f²-c। এটা হচ্ছে মুখস্থ করে আমরা রাখবো। কিভাবে এটা আসলো সেটা জানার দরকার নাই, জাস্ট মনে রাখলেই চলবে। এখানে c হচ্ছে এই যে বৃত্তের সমীকরণ, এটাকে বলে বৃত্তের সাধারণ সমীকরণ। হ্যাঁ, এই সমীকরণের মধ্যে এই যে সমীকরণটা দেখতে এরকম x² + y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এখানে g f c এই তিনটা হলো ধ্রুবক, আর x আর y হচ্ছে চলক। এখানে g f c এই তিনটার মানের উপরে ওই বৃত্তটার কেন্দ্র কত হবে, ব্যাসার্ধ কত হবে সেটা নিক্ষেপ করে। তো কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে -g - f, আর ব্যাসার্ধ কত হবে? √g² + f² - c। মানে g f c এই তিনটা ব্যবহার করে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হয়। তো এখন যদি এই বৃত্তটা কিছু বললা? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই কেন্দ্র। ওই জি এর সামনে মাইনাস দিয়ে, এফ এর সামনে মাইনাস দিয়ে যেটা পাবো সেটাই কেন্দ্র। এই ভ্যালুটা হবে তার ব্যাসার্ধ। আচ্ছা, এখন এই বৃত্তটা যদি এই বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে সি এর মানটা 0 হবে। আবার এই বৃত্তটা যদি এক্স অক্ষকে খণ্ডিত করে, এক্স অক্ষকে যদি খণ্ডিত করে, তখন এই খণ্ডিত অংশের দৈর্ঘ্য হবে 2√g²-c। আবার এই বৃত্তটা যদি y অক্ষকে খণ্ডিত করে, এই খণ্ডিত অংশের দৈর্ঘ্য হবে 2√f²-c। বুঝতে পেরেছো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে g এর মান এখানে যা আছে সেটাই, f এর মান এখানে যা আছে সেটাই, আর c এর মান এখানে যা আছে সেটাই। অর্থাৎ এই সমীকরণটা দেওয়া থাকবে, সমীকরণটা দেওয়া থাকবে, তোমাকে বলবে যে এই বৃত্তটা দ্বারা x অক্ষের খণ্ডিত অংশ কত, তখন তুমি সমীকরণ থেকে g এর মান আর c এর মান বসায় দিবে এই সূত্রের মধ্যে। আবার যদি বলে এই সমীকরণ দ্বারা y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, তখন তুমি এই সমীকরণ থেকেই f এবং c এর মান এখানে বসায় দিবা, তাহলে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য পেয়ে যাবে। বুঝতে পারছো? এই প্রিয়া মৌ, সরি পূর্ণ মৌ, বুঝতে পেরেছো কি? আচ্ছা, এখন মনে করো বৃত্তটা এরকম, বৃত্তটা মনে করো y অক্ষকে x অক্ষকে খণ্ডিত করলো না, স্পর্শ করলো। বৃত্তটা x অক্ষকে শুধু স্পর্শ করলো, এটা মনে করো। তাহলে এই যে আমরা বলেছি x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হলো এটা, যদি স্পর্শ করে তাহলে কি এটার ভ্যালু 0 হবে না? 2√g²-c এটার ভ্যালু 0 হবে না যখন বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে? কি বলো? এটা কি ছিল? এটা ছিল x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তো বৃত্তটা তো এক্স অক্ষকে খণ্ডিত করে নাই, জাস্ট টাচ করছে। অর্থাৎ টাচ করার ফলে সে এক্স অক্ষ থেকে যেই অংশটা, মানে কোনো অংশই খণ্ডিত করে নাই, খণ্ডিত অংশের দৈর্ঘ্য 0। এখানে দেখো খণ্ডিত অংশের একটা দৈর্ঘ্য আছে, এই যে এতটুকু খণ্ডিত অংশ, বাট এখানে বৃত্তটা এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করেছে, খণ্ডিত করে নাই। তখন এই খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা 0। এতটুকু কি বুঝতে পারছো? বা আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, বর্গ করে দিই,
তাহলে বলবো জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল 0, অতএব জি স্কয়ার ইকুয়াল হচ্ছে সি। তাহলে আমরা বলবো যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তখন জি স্কয়ার ইকুয়াল সি হয়। এটা একটা সূত্র, তোমরা কি বুঝতে পেরেছো? মানে এটা কেমনে আসলো তা দেখাইলাম, কেমনে আসলো তা দেখাইলাম, বাট মূলত এইটা একটা সূত্র। এটা সূত্র, এটা সূত্র, এটা হলো 4 নম্বর সূত্র। এটা 5 নম্বর সূত্রটা হইলো বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করলে ঠিক একই কথা, তখন আমরা পাবো f স্কয়ার ইকুয়াল c। যদি বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে তখন f স্কয়ার ইকুয়াল হবে c। আর যদি বৃত্তটা উভয় অক্ষকে মানে y অক্ষকে স্পর্শ করে মানে কি রকম, মানে মনে করো এরকম, মনে করো বৃত্তটা y অক্ষকে স্পর্শ করলে, এই যে এটা হলো y অক্ষ, এটা x অক্ষ, y অক্ষকে এই পাশেও স্পর্শ করতে পারে, এই পাশেও স্পর্শ করতে পারে, যে পাশে স্পর্শ করুক তাহলে আমরা বলবো f স্কয়ার ইকুয়াল হচ্ছে c। y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার ইকুয়াল c হয়। এতটুকু কি বুঝতে পেরেছো? আর যদি বলে উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে জি স্কয়ার ইকুয়াল এফ স্কয়ার ইকুয়াল সি হবে। সেটা আবার কি রকম? সেটা হলো এই রকম, মনে করো একটা বৃত্ত একই সাথে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাকে স্পর্শ করেছে। যদি এমন হয় একটা বৃত্ত একই সাথে এক্স এবং ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করেছে, তখন আমরা বলবো জি স্কয়ার ইকুয়াল এফ স্কয়ার ইকুয়াল সি হবে। আর যদি শুধু এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা এটা পাশটা মুছে দিলাম, যদি শুধু এক্স অক্ষকে স্পর্শ করে জি স্কয়ার ইকুয়াল সি, যদি শুধু ওয়াই অক্ষকে স্পর্শ করে এফ স্কয়ার ইকুয়াল সি, আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার ইকুয়াল টু সি। এতটুকু যদি বুঝে থাকো একটু স্ক্রিনশট রেখে দাও। এর আগে অনেকগুলা না, অল্প কিছু সূত্র পড়াইছি। আমি ক্লাসের প্রথম অংশটা রেকর্ড করছি, হ্যাঁ, সেটুকু দিয়ে দিব, একটু দেখে নিও। আচ্ছা তাহলে এতটুকু একটু স্ক্রিনশট রাখো। আমি মুছে আর মনে হয় একটা সূত্র লিখবো, একটা দুইটা সূত্র লিখবো, তারপরে আমরা অঙ্কে চলে যাব। স্ক্রিনশট রাখা হলে জানাও। আচ্ছা এখন আমরা আহ, বললাম যে বৃত্তের সাধারণ সমীকরণ হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো। এটা একটা বৃত্তের সাধারণ সমীকরণ। মনে করো বৃত্তটা এইরকম দেখতে, হ্যাঁ। এখন যদি আমাদের একটা বিন্দু দেওয়া থাকে, মনে করো একটা বিন্দু হলো এ কমা বি, এ কমা বি একটা বিন্দু দেওয়া আছে, তো যদি বলে তারা যে দেখাও যে এ কমা বি বিন্দুটা এই বৃত্তের উপরে অবস্থিত, এ কমা বি এই বিন্দুটা এই বৃত্তের উপরে অবস্থিত, তাহলে এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় বি, এক্স এর জায়গায় এ বসাবো আর ওয়াই এর জায়গায় বি বসায় দিব। তাহলে আমরা যদি দেখি যে এটা ইকুয়াল টু জিরো হয়, তাহলে বলবো এই বিন্দুটা এই বৃত্তের উপরে অবস্থিত। আর এই বিন্দুটাকে এই বৃত্তের সমীকরণে বসানোর পর যদি এইটার ভ্যালু এফ জি সি এগুলো দেওয়াই থাকবে, বুঝছো? এফ জি সি এগুলোর মান সমীকরণের মধ্যেই দেওয়া থাকবে, কোনো সংখ্যায় আকারে দেওয়া থাকবে। তো এখানে জাস্ট এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় বি বসালে যদি এটার মান জিরো হয় তাহলে বলবো এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। আর যদি এইটার মান, হ্যাঁ এ আর বি এরও দুইটা মান দেওয়া থাকবে, বৃত্তের উপর অবস্থিত। আর যদি
এই পুরাটার মান শূন্যর চাইতে বড় হয়, শূন্যর চেয়ে বড় হয়, তাহলে বলবো বৃত্তের বাইরে অবস্থিত। আর যদি এটার মান শূন্যর চাইতে ছোট হয় তাহলে বলবো বৃত্তের ভিতরে অবস্থিত। অর্থাৎ যদি তারা বলে যে এবি একটা বিন্দু, এই বিন্দুটা কি বৃত্তের বাইরে, উপরে না ভিতরে অবস্থিত, তখন আমরা ওই বিন্দুটাকে বৃত্তের সমীকরণে বসায় দিব। সমীকরণে বসানোর পর যদি ওটার ভ্যালু 0 হয়, মানে যদি ইকুয়াল টু, মানে এই সমীকরণের বাম পাশে বসাবো আর কি, বাম পাশে বসালে যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বলবো বৃত্তের উপরে অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত। আর যদি এইটার মান শূন্যর চেয়ে বড়, মানে ধনাত্মক কোনো সংখ্যা হয়, তাহলে বলবো এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। আর যদি এইটার মান নেগেটিভ হয় তাহলে বলবো এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, একটু আচ্ছা ঠিক আছে, এতটুকু পরে স্ক্রিনশট রাখো। আরেকটা সূত্র আমি একটু আলোচনা করবো, যে এটা ছিল একটা সূত্র, আমি জানি না এটা কয় নাম্বার, মনে করো 5 নাম্বার, না এটা 6 নাম্বার, এটা 6 নাম্বার। আর একটা সূত্র আমি আলোচনা করব 7 নম্বর। সেটা হলো, মনে করো দুইটা বিন্দু দেওয়া আছে, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দুটা মনে করো x1, y1, আর এই বিন্দুটা মনে করো x2, y2। তারা আমাদের বললো এই দুইটা বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যাবে, এই দুইটা বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যাবে, সেই রেখাকে ব্যাস ধরে একটা বৃত্তের সমীকরণ বের করো। তাহলে আমরা বলবো এই রেখাকে ব্যাস ধরে যে বৃত্ত আঁকা যাবে, আচ্ছা যা আঁকছি হইছে, মনে করো যে এটা একটা বৃত্ত, তারা বলেছে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে যেই বৃত্ত আঁকা যাবে সে বৃত্তের সমীকরণ বের করো। তাহলে আমরা বলবো x1, y1 ও x2, y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এই সূত্রটাও আমাদের কাজে লাগবে, মনে রাখতে হবে। অঙ্কিত বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল হচ্ছে 0। এটা হলো দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এই টাইপের একটা সূত্র আমরা শিখছিলাম সরল রেখায়, সেটা কি? সেটা হলো দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ হলো x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তাহলে এখানে দেখো তারা ভাগ আকারে ছিল আর এখানে গুণ আকারে আছে। তার চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে আছে x আর এখানে আছে x1, এখানে আছে x, এখানেও শুরুতে x, তারপর এখানে আছে y, নিচে হলো y1, বাট এখানে শুরুতে y, এখানেও শুরুতে y। তার মানে এখানে x দুইটা, এখানে y ও দুইটা, বাট এখানে x ছিল একটা, y ছিল একটা। বুঝতে পারছো? এখানে কিন্তু এই ডিফারেন্সটা আছে, সেজন্য আমি দুইটা সূত্র পাশাপাশি লিখেছি। তাহলে এই সূত্রটা আমাদের কাজে লাগবে। ব্যাস এতটুকু যদি বুঝতে পারো তাহলে হবে। এতটুকু কি বোঝা যায়? আচ্ছা ঠিক আছে, এই এতটুকুই হলো মূলত সূত্র। আচ্ছা তারপর আমি আরেকটা জিনিস একটু বলবো। আচ্ছা একটু স্ক্রিনশট রাখো তো এটার, আমি মুছে আরেকটা বিষয় একটু বলি, একটু স্ক্রিনশট রাখো। ওকে, এটা মুছে দিলাম। মনে করি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। একটা বৃত্ত মনে করো এক্স অক্ষকে স্পর্শ করছে, একটা বৃত্ত মনে করো এক্স অক্ষকে স্পর্শ করছে, তার কেন্দ্র হলো এইচ কমা কে। আচ্ছা তার কেন্দ্র যদি এইচ কমা কে হয়, তার মানে কি এতটুকু এইচ আর এতটুকু কে। কোন একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক
মনে করো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করেছে, তাহলে সেই বৃত্তটার কেন্দ্র যদি এইচ কমা কে হয়, তার মানে মূলবিন্দু থেকে এই এতটুকু দূরত্ব এইচ আর এখান থেকে এতটুকু দূরত্ব কে। তোমরা কি একমত? বললাম কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে এবং সেই বৃত্তের কেন্দ্র যদি হয় এইচ কমা কে, তার মানে হলো মূল বিন্দু মানে এই বৃত্তটার কেন্দ্র এইচ কমা কে, মানে এই বিন্দুটার স্থানাঙ্ক এইচ কমা কে, তার মানেই হলো এক্স অক্ষ বরাবর এইচ দূরত্ব যাইতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর কে দূরত্ব গেলে এইচ কমা কে বিন্দুটা পাওয়া যাবে। এটা স্থানাঙ্কের নিয়মে, বুঝতে পারছো? কোন একটা বিন্দুর স্থানাঙ্ক মানে কি, যে আমি বললাম এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কমা কে, এটার মানে কি? এটার মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এইচ দূরত্ব যাইতে হবে, পরে ওয়াই অক্ষ বরাবর কে দূরত্ব যাইতে হবে, যে বিন্দুটা পাওয়া যাবে সেটাই হলো এইচ কমা কে বিন্দু। বুঝতে পারছো? তাহলে আমরা বলবো যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এবং তার কেন্দ্র যদি এইচ কমা কে হয়, তখন তার ব্যাসার্ধ হবে কে এর সমান, তাই না? এই এতটুকু তার ব্যাসার্ধ না, বলতো? তাহলে বলবো একটি বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, 7 নম্বর ছিল না, 8 নম্বর, এক্স অক্ষকে স্পর্শকারী আহ, বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ সমান বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। দেখো এখানে কে হলো কোটি আর এইচ হলো কেন্দ্রের ভুজ, এটাকে বলা হয় ভুজ আর এটাকে বলা হয় কোটি। তাই আমরা বলবো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তার ব্যাসার্ধ হবে ওই কেন্দ্রের কোটির মডুলাসের সমান। মডুলাস কেন? কারণ বৃত্তটা যদি অন্য কোনো চতুর্ভাগে অবস্থিত হয় কে এর মান নেগেটিভ হতে পারে, বাট ব্যাসার্ধ নেগেটিভ হবে না, তাই একটা মডুলাস চিহ্ন দিয়ে দিল। তোমরা কি এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, ঠিক একইভাবে আমরা বলবো যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের ভুজ। মানে কেন্দ্রের ভুজকে মডুলাস কখন, যখন বৃত্তটা মনে করো ওয়াই অক্ষকে স্পর্শ করবে, তখন মনে করো তার স্থানাঙ্ক এইচ কমা কে, তার মানে হলো এই এতটুকু এইচ আর এই এতটুকু কে। তাহলে দেখো তখন তার ব্যাসার্ধ হবে এই যে, এটা যদি এইচ হয় এটাও এইচ, তখন তার ব্যাসার্ধ হবে এই যে এইচ এর সমান, মানে হলো কেন্দ্রের ভুজের সমান। এই জন্য আমরা তখন বলি যদি একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের মডুলাসের সমান। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ব্যাসার্ধ সবসময় ধনাত্মক হয় এই জন্য। পজিটিভ মানের মডুলাস করব, বাট পজিটিভ মানের মডুলাস তো পজিটিভই হয়, তাই না? হ্যাঁ। তাহলে এতটুকু কি বুঝা গেছে? বুঝে না গেলেও অসুবিধা নাই, অঙ্ক করার সময় যখন আবার আসবে আমি আবার বলবো। আচ্ছা, বুঝে থাকলে একটু স্ক্রিনশট রাখো, আমাদের সূত্র আলোচনা করা শেষ। এখন আমরা অঙ্কে চলে যাব। আর আমাকে বলতেছে আমার মিটিং এর সময় শেষ হয়ে যাচ্ছে, তাই আমি যেন মিটিংটা কেটে দেই। আচ্ছা, তাহলে আমি মিটিংটা কেটে নতুন মিটিং শুরু করি, তোমরা সবাই একটু জয়েন করো। ঠিক আছে? ওকে।